তিনি জীবিত আছেন, তিনি দেশের বাইরে আছেন, এবং তিনি যেহেতু জীবিত আছেন তিনি টাইম টু টাইম তার ইন্টেলিজেন্সের কাছ থেকে রিপোর্ট পেয়েছেন, এবং তার পুলিশ বলেন, তার সেনাবাহিনী বলেন, সবার কাছ থেকে সে ইনফরমেশন পেয়েছেন কি হতে যাচ্ছে, কারা করতে যাচ্ছে, এবং তার পতন কারা সত্যিকারতে ঘটিয়েছে সেটার জন্য আমরা যে যত দাবি করি না কেন তাতে কিছুই আসে যায় না। একমাত্র তিনিই বলতে পারবেন যে কে তাকে তাড়িয়েছে বা অগ্রণী ভূমিকা কাদের ছিল। আজকে পর্যন্ত আমরা যে বক্তব্যটা দেখেছি, তার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন, তাতে একদম পরিষ্কার স্টাবলিশড উনি করেছেন যে ছাত্ররা তাকে তাড়িয়েছে, এনসিপি বলতে যা বোঝায় তারা তাকে তাড়িয়েছে। গোটা দেশ জুড়ে এখন আলোচিত হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার একটা কথা, সেটা হলো নির্বাচন বানচালের বা হঠাৎ করে নির্বাচনের পরে আক্রমণের মতো একটা হতে পারে, সেই কথাটা উনি বলেছেন, এবং এটা নিয়ে আলাপ চলছে। টক অফ দ্য টাউন না, টক অফ দ্য কান্ট্রি, সেটা হলো যে এমন কথা তিনি হঠাৎ করে কেন বললেন। তার থেকেই কথা আসছে নির্বাচন না হলে লাভকার ক্ষতিকার, কিংবা হলে লাভকার ক্ষতিকার, এই সমস্ত কথাগুলো এখন একেবারে সুন্দরভাবে চলমান রয়েছে। প্রথম যদি আমি এখানে আসি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি কথাটা বললেন যে নির্বাচনের উপরে আক্রমণ হতে পারে, অর্থাৎ নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্রের আওয়াজ উনি পাচ্ছেন, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় উনি যেহেতু হেড অফ দ্য গভর্নমেন্ট এবং তার কাছে নিঃসন্দেহে যে ইনফরমেশন আছে আমাদের কাছে তার শতভাগের এক ভাগও নাই। আমরা হয়তো নানান জনের এই ওনার ওপিনিয়ন এটাকে কেন্দ্র করে আরো 10 জনের বক্তব্য দিবে, তার আলোকে আমরা কিছু কথা বলি, আমাদের একটা মতামত জানাই বা আমাদের সন্দেহ যেটা সেটা জানাচ্ছি, এটা হতে পারে। তো উনি যেহেতু প্রধান উপদেষ্টা, অবশ্যই ওনাকে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে এবং ওনার বিভিন্ন সোর্স আছে, ওনার একটা বিশেষ ক্যাবিনেট আছে, তো সেই সব কিছু যদি মিলাই গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফআই বলি, এনএসআই বলি, পুলিশের গোয়েন্দা আছে, আর্মির অন্যান্য গোয়েন্দা যাই থাকুক না সব তার আছে। সুতরাং ইফ ইট ইজ এ ফ্যাক্ট, তাইলে এটাকে প্রতিরোধ করার জন্যে যে সমস্ত সেক্টরে যাদের সাথে বসা উচিত তাদের সাথে সরকার প্রধানের বসে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া দরকার যে কোন কোন শক্তির কথা বলছেন যারা বানচাল করতে পারে বা করার চেষ্টা করবে, সেটা নিয়ে অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া দরকার। আমি মনে করি যেহেতু নির্বাচনের দিক দেশ আগাচ্ছে এবং সরকার নির্বাচন দেওয়ার জন্য বদ্ধপরিকর। এখন আমি চাই যে নির্বাচন হলে কার লাভ। আমরা নিঃসন্দেহে বুঝি যে নির্বাচন হলে কার লাভ। যেই দল মনে করে যে নির্বাচন হলে পরে তাদের বিজয় হওয়াটা মোটামুটি সুনিশ্চিত, ন্যাচারালি তাদের লাভ হবে এবং তারা সেই লাভটা অবশ্যই চাইবে। আর এখন যদি আমরা অন্যভাবে একটু ব্যাখ্যায় যাই, তাইলে নির্বাচনে যদি না হয় তাহলে লাভ কাদের? কারণ নির্বাচন যদি না হয় কথাটা আসছে কেন? কথাটা আসছে যে কতগুলা জিনিসের গ্যারান্টি খুব দরকার বাংলাদেশে এই মুহূর্তে, যে অতীত সরকারে বিতাড়িত করছে বাংলাদেশের জনগণ কিংবা বিভিন্ন রাজনৈতিক দল, সবাই বলে রাজনৈতিক দলের দাবি করে তারা সবাই মিলে তাড়িয়েছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার যে আসলে এই জাজমেন্টটা কে দিবে যে নির্বাচনে কার ভূমিকা বা কোন দলের ভূমিকা সবচেয়ে বেশি নির্বাচনে এই পতিত সরকারকে পতন ঘটানোর জন্যে? এটা একটা এক্সাম্পল না, এটা যদি বাস্তবটা হইলেই যে যাকে তাড়ানো হয়েছে তিনি এখন জীবিত আছেন। যেমন আমরা আদালতে যখন মামলা হয় যে অভিযোগ করেন সে যদি বেঁচে থাকেন, তখন আদালতে সে দাঁড়ায় যার কথা বলবে যে আমার ক্ষতিটা ইনি করছেন, মিস্টার এক্স অথবা মিস্টার ওয়াই করছেন, তাহলে সেটার একটা গুরুত্ব থাকে, ব্যাপকভাবে গুরুত্ব পায় যেহেতু সে জীবিত। কিন্তু হত্যা মামলার বেলায় যিনি হত্যা হয়ে যান তার কিন্তু কোনো বক্তব্য থাকে না, সে তো মৃত। তাকে কে হত্যা করেছে সে তার তো বলার আর সুযোগ নাই, দেখে থাকলেও, কারণ সে তো মৃত। তখন ওই আশপাশের সাক্ষ্য প্রমাণ নানান দিক থেকে বিবেচনায় নিতে হয়। কিন্তু বাংলাদেশ এটা এই পতিত সরকারের ক্ষেত্রে কে পতন ঘটাইলো, এখানে একটা ব্যতিক্রম ঘটনা আছে। সেই ব্যতিক্রমটা হলো এই, যাকে সরানো হয়েছে সরকার থেকে তিনি কিন্তু জীবিত আছেন, তিনি দেশের বাইরে আছেন, এবং তিনি যেহেতু জীবিত আছেন তিনি টাইম টু টাইম তার ইন্টেলিজেন্সের কাছ থেকে রিপোর্ট পেয়েছেন, এবং তার পুলিশ বলেন, তার সেনাবাহিনী বলেন, সবার কাছ থেকে সে ইনফরমেশন পেয়েছেন কি হতে যাচ্ছে, কারা করতে যাচ্ছে।
এবং তার পতন কারা সত্যিকারতে ঘটিয়েছে সেটার জন্য আমরা যে যত দাবি করি না কেন তাতে কিছুই আসে যায় না। একমাত্র তিনিই বলতে পারবেন যে কে তাকে তাড়িয়েছে বা অগ্রণী ভূমিকা কাদের ছিল। আজকে পর্যন্ত আমরা যে বক্তব্যটা দেখেছি, তার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন, তাতে একদম পরিষ্কার স্টাবলিশড উনি করেছেন যে ছাত্ররা তাকে তাড়িয়েছে, এনসিপি বলতে যা বোঝায় তারা তাকে তাড়িয়েছে। এখন পর্যন্ত যেটা বোঝা যায়, কারণ অন্য কোনো দলকে সে এখন পর্যন্ত এইভাবে এমন কোনো বক্তব্য রাখেননি যে তাকে পতিত সরকারে পতন ঘটানোর ক্ষেত্রে আর কোনো রাজনৈতিক দলের নাম তিনি তেমন ভাবে বলেননি। সুতরাং এবং দেখা যাচ্ছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে সবচেয়ে বেশি শত্রুতা এখন চলমানও রয়েছে এনসিপির সাথে, এবং এই এনসিপির সাথে আওয়ামী লীগের বিরোধ। এখন এনসিপির সাথে আর যার যার বিরোধ আমাদের দেখা যাবে, দৃশ্যমান যদি হয় যে এনসিপির সাথে যাদের যাদের বিরোধ, তারা বেয়াদব, তারা চাঁদাবাজি করে, তারা লুটতরাজ করে, সেটা একটা আসপেক্ট। কিন্তু যদি তাদের সাথে বিরোধিতা যারা করবে, সুতরাং যদি আমরা দেখি তাহলে ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে এনসিপির যাদের কথা বললাম, যদি নির্বাচনটা হয়ে যায়, নির্বাচন হয়ে গেলে এরা ক্ষতিগ্রস্ত হবে এবং এদের ঝুঁকি আছে, তারা বিচারের মুখোমুখি হতে পারে। কারণ আমরা বাংলাদেশের ট্রেন্ড দেখে আসতেছি, কারণ 1 জুলাই সনদ নিয়ে তালবাহানা লম্বা সময় হয়েছে। সবাই যখন দাবি করে যে আমরা জুলাই চেতনার পক্ষের, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে এত গড়িমসির মানেই হচ্ছে জুলাই বিপ্লবের সৈনিক বা হিসাবে যারা বিপদগ্রস্ত হবে, হ্যাঁ, যারা বিপদগ্রস্ত হবে তারাই টেনশনে আছে। যদি যারা যারা স্বাক্ষর করছে, সব দলই স্বাক্ষর করে যারাই করছে, তারা যদি মনে করত যে এটার আইনি ভিত্তি না দিলে পরে বিপদগ্রস্ত হবে, তাহলে তারা আইনি ভিত্তি দেওয়ার জন্য চিৎকার করতে এবং পলকে হয়ে যেত। যেহেতু এটা হচ্ছে না, আইনি ভিত্তি নিয়ে এত জটিলতা, সেটাকে কেন্দ্র করে গণভোট পর্যন্ত আসছে, তার মানে হচ্ছে এই যে নির্বাচন যদি হয়ে যায় তাহলে বিপদগ্রস্ত হবে সেই ছাত্রগুলো সবচেয়ে বেশি, এবং তারা ডেফিনেটলি চাইবে না নির্বাচন হোক। আমি দোষ আর গুণ বলছি না, কারণ একটা নির্বাচন যদি কোনো একটা গোষ্ঠীর যারা পতিত সরকারকে তাড়িয়েছে, এই ফ্যাসিবাদ, তারা যদি বিপদগ্রস্ত হয়ে যায়, এটা তাদের দুশ্চিন্তার কারণ থাকবেই। সুতরাং নির্বাচন হলে পরে তাদের ক্ষতিগ্রস্ত হয়, তারা না হওয়াটাই চাইবে। আবার জামাত নিয়ে কথা আছে কি, যে তারা নাকি সব জায়গায় প্রভাব বিস্তার করতেছে, এবং আমরা কিন্তু দেখেছি যে হ্যাঁ, মাঠে বাইরে বের হলে দেখা যায় যে জামাতের একটা প্রভাব আছে সর্বত্র, সেটা বোঝা যায়, এটা বোঝা যায়। এবং সেক্ষেত্রে জামাত যদি ভাবে যে দলীয় নির্বাচনের মাধ্যমে যখন দলীয় একটা সরকার হয়ে যাবে, তখন তাদের এই প্রভাব থাকবে না। সুতরাং ন্যাচারালি নির্বাচন পিছিয়ে গেলে তাদের সেই যত দেরিতে নির্বাচন হবে, তাদের হয়তো প্রভাবটা ততক্ষণ থাকবে, তাদের একটা সুন্দর অবস্থান থাকবে, এটা না চাইবে কে? সুতরাং নির্বাচন হয়ে গেলে এই দিক থেকেও যদি আমরা বিবেচনায় নেই, তাহলে তারাও হবে। তবে যেই গণভোটের দাবি তারা করতেছে, জুলাইয়ের আইনি ভিত্তিটা আমি ব্যক্তিগতভাবে অবশ্যই চাইবো, এবং আমি চাই জুলাইয়ের আইনি ভিত্তি দরকার, আর গণভোট সেক্ষেত্রে আগে দরকার। কাজে এই দাবিটা খুবই যৌক্তিক। 3 নম্বর হলো, পতিত সরকার যারা চলে গেছে, নির্বাচন যদি না হয়ে যায় তাহলে যারা ক্ষমতায় গেল তো গেল, তাদের জন্য দুশ্চিন্তার কারণ আছে। কারণ নির্বাচিত সরকার মিনিমাম 5 বছরের ম্যান্ডেট নিয়ে আসে, সেক্ষেত্রে তারা কিন্তু এই মুহূর্তে তাদের নির্বাহী কার্যক্রম বিচার পর্যন্ত নিষেধ রয়েছে। এবং যদি একটা নির্বাচিত সরকার চলে আসে ফর 5 ইয়ার্স, তাহলে তারা হয়তো একেবারে নিশ্চিত থাকবে যে 5 বছর তাদের অবস্থান গড়ে ওঠানো কঠিন হতে পারে, কিংবা 5 বছর অপেক্ষা করতে হবে। কেননা এই দেশের পতিত সরকার যারা কর্ণধার, সব বহির্বিশ্বে থেকে এখানে গুছিয়ে ফেলবে, খুব কঠিন কাজ। কাজেই অনির্বাচিত সরকার যদি থাকে আর একটা, তাতে যদি প্রফেসর ইউনূস সাহেব নাও থাকতে পারেন, অন্য কেউ আসেন, তারা যদি 1-2 বছরও থাকেন, সেটাও তাদের জন্য প্লাস পয়েন্ট। কারণ নির্বাচিত সরকার আসলে পতিত সরকার 5 বছর পিছিয়ে পড়বে বলেই হিসাব। সুতরাং নির্বাচন যদি
হয়ে যায় তাহলে এনসিপির ঝুঁকি আছে, আওয়ামী লীগ 5 বছরের জন্য বাইরে থাকতে হবে, পাশাপাশি জামাত তার প্রভাব যেটা আমরা ফিল করি বা আমরা দেখি সেটাও তার বিনষ্ট হবে। সুতরাং না হওয়ার দিকে থাকতেই পারে, কিন্তু যে যুক্তিটা সামনে আছে গণভোট, সেটা দেশ, রাষ্ট্র, জনগণ তাদের সবার জন্যই মঙ্গলজনক। এই কারণে যে একটা বিরাট বিপর্যয় বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে, সেটাকে একটা সুন্দর কাঠামোর মধ্যে সাজিয়ে নিয়ে আসা। আজকে নির্বাচন যদি এইভাবে হয়ে যায়, এই অবস্থায় হয়ে যায়, আমরা জাস্ট যে পতিত সরকার যে 5ই আগস্ট চলে গেছিল যে কারণে, ঠিক সেই জায়গাটায় আমরা আবার বসে যাব, কোনো সন্দেহ নাই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আজকে যদি নির্বাচন হলে পরে যে সরকারটা ক্ষমতায় আসবে, আমরা জানি না কোন দল আসবে। আমরা জামাতের আলোচনা করলাম, এনসিপির আলোচনা করলাম, বিএনপির কথা বললাম, সবই বললাম। আমরা কে আলোচনায় মানে কে নির্বাচিত হবে, কোন দল ক্ষমতায় যাবে, স্বাভাবিক নিয়মে বলতে পারাটা উচিত নয়, আমরাও বলতে পারি না, বাট অনুমান করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনীতি যেভাবে এগুচ্ছে আর যে সংস্কারের দিকে হাত দিয়েছিল ঐক্যমত্য কমিশন, তারা যদি সেগুলো করে নির্বাচন না করতে পারে, আর যদি নির্বাচন হয়ে যায়, কথার কথা বলছি, তাহলে বিষয়টা এমন হতে পারে যে বাংলাদেশের মানুষ হয়তোবা তখন যদি নির্বাচন হয়ে যায়, আমি বারবার বলছি নির্বাচন হয়ে যায়, তাহলে যে পরিস্থিতিটা হতে পারে বলে আমরা অনুমান করছি, কারণ এখন পর্যন্ত গণভোটের দাবি রয়ে গেছে, পিআর পদ্ধতির দাবি রয়ে গেছে, বিচার সংস্কার আগে সেই দাবি রয়ে গেছে, শাপলা ফুলের দাবি রয়ে গেছে, লেভেল প্লেইং ফিল্ডের দাবি রয়ে গেছে, বহু কিছু রয়ে গেছে। এইগুলা থাকা অবস্থায় যদি নির্বাচন করে, মাঠে প্রশাসন নাই, আর প্রশাসন যদি নির্বিকার বসে থাকে খারাপ পরিস্থিতির মধ্যে নির্বাচন দেওয়ার পরেও, তাহলে নির্বাচন নিয়ে যে জায়গাটায় বাংলাদেশ যাবে, তাহলে এবং তারা যদি 2-4-6 মাস কন্টিনিউ করে, দেশবাসী সত্যি সত্যি বলে ফেলে কিনা আগেই ভালো ছিলাম, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ব্যক্তিগতভাবে আমার মাথায়।